Welcome. Most সুস্বাগতম, welcome, সুস্বাগতম। But sir, most রিফাত welcome. স্যার, জাফর স্যার। Thank you all. Jafar bhai, welcome. Thank you so much everyone. অসংখ্য ধন্যবাদ মিস্টার শেলি আক্তার ম্যাম, খুব চমৎকার ভাবে সুন্দর ভাবে আজকের এই ওয়েবিনারটি এগিয়ে নিয়ে আসলেন এবং তার কথা বলার যে ভঙ্গি, মাঝখানে কিছু টিপস রাখেন আমাদের জন্য, যেটা শুনলে আমিও সেখান থেকে শিখি। তো প্রত্যেকেই এই কথাগুলো শোনার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি আজকের যে ওয়েবিনার নাম্বার হচ্ছে 416তম ওয়েবিনার। আর প্রতিদিনের ন্যায় আমরা বিভিন্ন টপিকের আলোকে আলোচনা করে থাকি, যাতে করে আমাদের এই বিশেষ করে অনপ্রেসিভের যে ডিপলি নলেজ, আসলে অনপ্রেসিভের ব্যাক হ্যান্ডে কি হচ্ছে, আর শেষ পার্টে আমরা যেটা প্রতিদিনের আপডেট নিয়ে আলোচনার চেষ্টা করি, সেটা হচ্ছে একদম রিয়েলিটি, যে আমরা কোনো কিছু বানিয়ে বলারও চেষ্টা করি না, জাস্ট ক্রিস, মার্টি এবং রেডের আলোচনা থেকে আলোচনা করার চেষ্টা করি, যেখানে খুব সুন্দর কথাগুলো আমরা পাই। আজকেও সকলেরই ভালো লাগবে যে ক্রিসের সাথে এবং অ্যাশের সাথে কিছুটা কথা হচ্ছিল, সেই কথাগুলো এখানে তুলে ধরেছেন। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত আমরা কথা শুনলাম জাস্ট এই মুহূর্তে আব্দুল সোবহান স্যার। আমি একটা কথা এজন্যই বলি, যিনি আমাদের বাংলাদেশের বীজ বপনকারী, অর্থাৎ যিনি আমাদের সবার প্রিয়, এবং আমি মনে করি আমাদের তিনি হচ্ছেন বট গাছ। কারণ তিনি যখন কথাগুলো বলেন, আমাদের এই কথাগুলো শোনা অত্যন্ত জরুরি। কারণ আজকের যে হিরোস ওয়েবিনার আছে, সেখানেও কিন্তু আসার সম্ভাবনা আছে। তিনিও কিন্তু এই কথাটা বললেন, কারণ এইসব ওয়েবিনার গুলোতে আসে। আর গতকাল আপডেটেও সেটা বলা হয়েছিল যে এই হিরোস ওয়েবিনারে আজকে আমন্ত্রণ জানা হয়েছে, যদি তার সময়সূচি ঠিক থাকে তো অবশ্যই আসবে। তবে এখানে মানে বাড়িয়ে বলার কিছু নেই যে সেখানে রাত জেগে থাকতে হবে, সেখানে স্যার আসবেই। তো চলে যাচ্ছি আজকের আপডেটে যাওয়ার আগে। এখানে উপস্থিত আসলে যাদের নাম না বললে নাই, যে মকসুদুল সরকার স্যার, শেখ মুন্নাফ আলী, রিফাত স্যার, আব্দুল সোবহান স্যার, আরো অনেকেই আছেন, মশিউজ্জামান স্যার, ফয়সাল স্যার, তারপরে ডক্টর ইলিয়াস, আব্দুল মতিন স্যার, জাকারিয়া পারভেজ স্যার। আসলে এই যে সবার যে আন্তরিকতা, তারপরে সবাইকে নিয়ে একটা আয়োজনে আমরা সুন্দর একটি মিটিং, যাদের আয়োজনে উপহার পাই, আসলে তাদেরই কৃতিত্ব বেশি। আর আমরা যারা আয়োজন করে থাকি জাস্ট সকলের মতোই, এখানে আলাদা কিছু অর্জন নেই। তো আমরা চেষ্টা করব প্রতিদিন এই কোম্পানির প্রতি নিজেদেরকে এঙ্গেজ রেখে, নিজেদেরকে শিখার জন্য, প্রতিনিয়ত এখানে উপস্থিত থাকার জন্য। তো তো চলে যাচ্ছি আজকের ক্রিস অ্যান্ড মার্টি লাইভ থেকে। তো আজকের ক্রিস এবং মার্টির লাইভ ছিল মানে 25/5/2025। আর এক একদিন তিনিও তার একটা টপিক দিয়ে রাখেন, যে টপিকের মাধ্যমে অনেক আলোচনা থাকে আমাদের কোম্পানির একদম রিলেটিভ। আমি যতদিন থেকে এই জিনিসগুলো দেখতেছি, এক এক দিন কিন্তু তিনি এক এক বিষয়ের উপরে আলোচনা করেন, যাতে করে আমাদের জন্য জানার জন্য, বোঝার জন্য এবং অ্যাশকে চেনার জন্য যাতে সহজ হয়ে যায়। আমাদের আজকে যে বিগ ড্রিম, আমরা যে বড় স্বপ্ন দেখতেছি, আজকের যে আসলে অনপ্রেসিভ যে আর স্বপ্নের জায়গায় নেই, এটা যে বাস্তবে পরিণত হতে চলেছে, তা এটা আপনি আজকের আপডেট শুনলে আরো ক্লিয়ার হবেন। তো তার আজকের লাইভের মানে একটা টপিক দেওয়া ছিল, যেটা হচ্ছে নিউ বিগিনিং, বোল্ড মুভস, মানে অর্থাৎ নতুন শুরু এবং সাহসী একটা পদক্ষেপ। এই নিয়ে তিনি শুরু করেন, এবং লাইভ শুরু হওয়ার আগেই সবার সাথে একটা ভালো কানেক্টিভিটি রাখেন, কি অসুস্থ আছেন, সুস্থ আছেন, সবার জন্য লাইভে এসে সবার সাথে যে তিনি যে একটা সুসম্পর্ক, মানে একটা এত বড় একটা পরিবার হয়ে সবার সাথে যে একটা সুসম্পর্ক রাখেন, সেটা কিন্তু তার লাইভে, তার কথাগুলো, তার মানে শুনলে বোঝা যায় যে ক্রিস স্যার আসলে কতটা এক্সাইটেড থাকেন আমাদেরকে পেয়ে, অ্যাশ স্যারকে পেয়ে, একটা এত বড় একটা ফ্যামিলি পেয়ে। তো তিনি শুরুতেই যে আপডেটটা দেওয়া শুরু করলেন যখন থেকে, যে অবশ্যই এখন যেটা হচ্ছে, আমরা যেন ঐক্যের সাথে উত্থান পতন এবং যে অব্যাহতটা যাতে ঠিক রাখি, আমাদের এই ঐতিহ্য একটা উদযাপন করি। মানে আমরা জানি যে আমাদের এই অপরচুনিটি একটা আসলে আনবিলিভেবল, যেটা হচ্ছে হিস্টোরিক্যাল একটা জিনিস, অনপ্যাসিভ। তো আমরা সবাই আমাদের এই ঐতিহ্যটাকে উদযাপন করি এবং আমাদের একত্রিত ভাবে এটা গঠন করি, যেটা আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ, যেটাই আমরা গঠন করব। তো যেখানে আছে এক হৃদয়, এক ভবিষ্যৎ। আর ক্রিস তারপরে বললেন যে এটা আমার
কাছে এত ভালো লাগে, যেটা এত ভালো লাগে যে ভবিষ্যতে আমরা এটাই করতেছি, এটাই করছি। আর অ্যাশ যেটা তিনি বললেন, অ্যাশের কথা যিনি বললেন যে অ্যাশ, আমরা তোমাকেও খুব খুব ভালোবাসি। ক্রিস বললেন যে অ্যাশ, আসলে এই এত বড় পরিবারের পক্ষ থেকে আমরা যেখানে আছি, আমরা সবাই একসাথে আছি, তার জন্য আমরাও তোমাকে খুব খুব বেশি ভালোবাসি। আমরা আমরা আবারও তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। ক্রিস কিন্তু আজকে বললেন যে আমরা এতটাই ভালোবাসি, এতটাই অপেক্ষা করছি আপনার সাথে আবারও দেখা করার জন্য, মানে তার আর মন মানছে না। ক্রিস বলেন যে খুব তাড়াতাড়ি হয়তো দেখা করব, মানে এই সময়টা হয়তো হয়ে আসছে, কিন্তু মানে কবে কখন তিনি বলেন নাই, তবে খুব করে অপেক্ষা করছেন যে আবারও আমরা আপনার সাথে দেখা করার জন্য খুব অপেক্ষা করছি। আর তুমি জানো যে অ্যাশ অসাধারণ এই কাজগুলো মানে গোছাচ্ছে, অসাধারণ ভাবে কাজগুলো করতেছে। আর সে অবশ্যই এখন মানে এতটা মানে সুস্থ হয়ে কাজগুলো করতেছে, তো তার কাছে অনেক মানে বিষণ্ণতা ফিল করতেছে। এই এতগুলো কাজ একসাথে কিভাবে, কিছুদিন আগেও তিনি স্যার অসুস্থ ছিলেন, এখন কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে কাজগুলো করছেন। তার কাছে এটা আরো সাধারণ লেগেছে। সে তো মানে মানে এখন এমন একটা পর্যায়ে আছে যেখানে দোল খাচ্ছে, তার মনের মধ্যে যে একটা কি নিয়ে আসছে, তারপরে আমরা যেটা মানে অপেক্ষায় আছি, মানে সে কিন্তু এই মুহূর্তে দোল খাচ্ছে। সে আমাকে একটু বেশি টেক্সট করছে ইদানিং। অ্যাশের সাথে ক্রিসের সাথে খুব কথা হচ্ছে আর কি, সেটাই বললো ক্রিস যে ইদানিং আমার সাথে অ্যাশের সাথে খুব বেশি টেক্সট হচ্ছে। কিন্তু আমি জানি যে সে খুব ব্যস্ত মানুষ, সে দারুণ ভাবে কাজ করছে। আহ তো ক্রিস আবারও মানে আজকেও যেটা বললেন যে এই একটা জায়গায় একটু ভ্রমণ করতে গেছিলেন, সেইখানে ভ্রমণে কি দেখলেন, যে ক্রিস আজকেও ছোট্ট ভ্রমণে গিয়েছিল। তার একটা কারণ ছিল, যেটা এখনো মানে তিনি যে গতকালকেও একটা বৃত্ত নিয়ে আলোচনা করছিলেন, যেটা অনপেসিভ মানে একটা বৃত্ত আকারে তিনি দেখছিলেন, যেটা আমার কাছে একটা মানে বৃত্ত। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফাউন্ডারের সাথে সাক্ষাৎ করছেন। এটা হচ্ছে আমার পরিবার তৈরি করার মতো একটা অনেক বেশি করার ছিল আর কি। যিনি বিভিন্ন জায়গায় একটু ভ্রমণে যাচ্ছেন, আর তিনি বললেন যে আমি যত বেশি এটা নিয়ে ভাবি, এই পরিবারকে নিয়ে ভাবি, আর মানে এই অ্যাশ স্যারের কাছে যে চ্যাটের মাধ্যমে যে অ্যাশের সাথে যে কথাগুলো হয়, যত বেশি কথাগুলো হচ্ছে, আর তিনি বলতেছেন, আর এটা এখনো একটা বিষয় আছে, যেটা হচ্ছে সত্যি খুব গভীর ভাবে কিন্তু তিনি এটা বিশ্বাসের সাথে কাজগুলো করতেছেন। আর সে সাহায্য করায় বিশ্বাসী, অর্থাৎ তিনি এখানে বললেন যে অ্যাশ স্যার যে মানে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, মানে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে অটল কাজগুলো করতেছেন, সেটার প্রতি অঢল বিশ্বাসী। কারণ আমি একটা কথা শুনেছিলাম, যেটা মানে একদম সরাসরি মানে সৃষ্টিকর্তার সাথে পরামর্শ করেন, মানে এরকম একটা কথা নিজেই বলছিলেন। তো আজকেও যিনি ক্রিসের সাথে চ্যাটের মাধ্যমে বললেন যে আমি আমার ঈশ্বরের বা আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি কাজ করে যাচ্ছি, এবং সেই কাজগুলোকেই আমি বিশ্বাসের সাথে দিচ্ছি। স্যার কাইন্ডলি একটু জোরে বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু জোরেই বলার চেষ্টা করতেছি। তারপরে বললেন যে আর এটা হচ্ছে এমন একটা বিষয় যে সত্যি মানে সত্যি খুব গভীর ভাবে কিন্তু এই একদম হচ্ছে এই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে কাজ করতেছেন, তার কাছে একদম বিশ্বাসী। গত রাতে সে এতটাই মানে এক্সাইটেড ছিলেন ক্রিস, যে তার সাথে মানে অ্যাশের সাথে যখন কথা বলছিল, কিছু বার্তা পাঠাচ্ছিল, এবং ক্রিস বললেন যে আমি এটি মানে আপনার সাথে ভাগ করে নিতে চাই। ক্রিস বললেন যে এটা আপনার সাথে ভাগ করে নিতে চাই, যে লাইভে ছিলেন। তো এই ভাগ করে নেওয়ার জন্য আমাদেরকে আরো এক্সাইটেড করলেন, যে এটি হচ্ছে সত্যি আমাকে অবাক করে দিয়েছিল। আর আমি এটাই যেটা সত্যটাই জানি, সত্যটাই বলবো। এবং কি এটার সাথে আমরা যখন ছিলাম এই লাইভ চ্যাটিং এর সাথে যখন ছিল ক্রিস, তখন তার সাথে কথা বলছিলেন এরশাদ, যে মানে যে এই সব জিনিসগুলো নিয়ে, যেগুলো হচ্ছে খারাপ দিকগুলো সম্পর্কে। এবং এই যে কিছু লোকেরা যারা খারাপ মন্তব্য করে, খারাপ পোস্ট করে, মিথ্যা বলে, যা নিয়ে আমরা সারা সপ্তাহ ধরে কথা বলে আসছি। আর ক্রিস এটা বললেন যে আমি এটা দিয়ে শুরু করব, যে আমরা সারা সপ্তাহ ধরে এটা বলে আসছি। সে একথাই বললো যে আমরা তাদের পরিবর্তন করব না। ক্রিস বললো যে আমরা তাদের পরিবর্তন করব না। ক্রিস কিভাবে বললো যে আমরা কেবল এই আমরা কিন্তু আমাদের এই এত বড় একটা বিজনেসটা, যে যিনি অটল রেখে কাজ করতেছেন, স্যার বলতেছেন যে আমি এটা একদম ঈশ্বরের সাথে বিশ্বাসের সাথেই করি, এবং ঈশ্বরের সাথেই এটা বিশ্বাসের সাথে করি। আর তার কথা যেটা হচ্ছে ক্রিস বলে যে আমি আক্ষরিক অর্থেই
যেটা বলতে যাচ্ছি যে এটা থামতে কখনো বাধ্য করেনি এস স্যারকে। আর এটাই ছিল মানে সবচেয়ে বলার শক্তিশালী একটা কথা। আর আমরা কেবল এই বিজনেসটা একমাত্র সৃষ্টিকর্তার সাথে, একমাত্র আল্লাহর সাথেই, যিনি সব সময়ের জন্য আমাদের পাশে থাকেন, তাকেই মানে যিনি উৎসাহ দিয়ে যান, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, যে মুফারে স্যারকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যায়। আর যারা মূলত এখানে যারা মূলত নেতিবাচক বা অন্য কিছু মানে করছে, তাদের উপরেই এটা নির্ভর করছে, তাদের জন্য খুব খারাপ। অর্থাৎ যারা এখানে খারাপ মন্তব্যগুলো করছে বা খারাপ কিছু পোস্ট করছে মানে আমাদের বিরুদ্ধে বা কোম্পানির বিরুদ্ধে, তিনি বললেন যে তাদের জন্য এটা একটা খুব খারাপ। কিন্তু ক্রিস বললেন যে এটা মনে রাখবেন যে এই কোম্পানিতে গত রাতেও মানে সিও আমাকে যে কথাগুলো বলেছিলেন, আমরা কেবল এই আল্লাহর সাথেই এই জিনিসটা শেয়ার করি। তুমি এটা নিয়ে ভাবো, একটু ভাবো যে এই কাজগুলো কিভাবে একলা মানে এস স্যার এটাকে সামাল দিচ্ছে। আর এটা আমার কাছে দারুণ একটা জিনিস ক্রিস বললেন। তার কাছে তার মানে সবকিছুই এখানে ভালোই ঘটছে। আর আল্লাহ পাক আমাদের সকলের জন্য সবকিছুর কিন্তু এক মঙ্গল চান। আর আমি এখনই তোমাকে বলবো যেটা হচ্ছে এস মুফারে সে তার যে নেতৃত্ব তিনি দিচ্ছেন, তিনি কিন্তু ওই আল্লাহর প্রতি কিন্তু বিশ্বাস রেখে করছেন। আর এটাই হচ্ছে তার কাছে মানে বা আল্লাহর কাছে একটা সত্য কথা যেটা তিনি বললেন। আর এই যে আমাদের 14 লক্ষ প্লাস একটা পরিবার, অর্থাৎ একটা বড় পরিবার, কিন্তু মানে ইন দা বিগেস্ট ফ্যামিলির মধ্যে আমরা অনপেসিভ পরিবার হচ্ছে একটা বড় পরিবার। আর এই পরিবারের প্রতি তার যে একটা বিশ্বাস, এই বিশ্বাসে তিনি এগিয়ে যাচ্ছে। আর যখন তিনি এই ভ্রমণটাতে গিয়েছিলেন ক্রিস স্যার, তো মানে তিনি ভ্রমণ মানে কিছু মানে নতুন জায়গায় যাচ্ছেন, নতুন ফাউন্ডার সাথে মিট করতেছেন, কিছু নতুন মানুষের সাথে দেখা করে তার মানে তিনি একদম মুগ্ধ হয়ে গেছেন যে এটা আমার কাছে একটা মানে এটা কোনো ধর্মীয় কিন্তু বিষয় না, এটা শুধু মানে বাইরে বেরোনোর এবং সঠিক মানুষের সাথে দেখা করার মতো একটা জিনিস। যখন আমি জানতে পারলাম যে বাইরে আরো অনেক মানুষ আছে, অর্থাৎ এই শিবের সাথে আরো যারা আছে, তারা যাই হোক না কেন, তারা রঙের মানে যে রঙেরই হোক না কেন, মানে বা কোন ধর্মের হয়ে হোক সেটাও ব্যাপার না, তিনি বললেন তারা কেবল ভালো মানুষ। এক কথায় অনপেসিভে যারা আছে তারা একদম ভালো মানুষ, তারা ঈশ্বর ভয়ী মানুষ। এবং আর সেই সব মানুষদেরই আমি সারা সপ্তাহ ধরে বলে আসতেছি, ক্রিস বললেন, যাদের আমি আমার বৃত্তে আনতে চাই। আমি কি এই সপ্তাহে আমার বৃত্তে আসলে কতটা যোগ করতে পেরেছি জানি না, তবে তিনি একেবারেই হতবাক হয়ে যাচ্ছেন এই সবার সাথে মিট করে। আর এসের সাথে তার মানে একটা মানে পাগলাটে একটা সময়সূচির মাঝে টেক্সট করার মাধ্যমে সে সব সময় যেটা আমাকে সেই উৎসাহ মানে উৎসাহ ব্যঞ্জক যে কথাগুলো ক্রিসকে পাঠায়। আর এটার জন্য ক্রিস মানে খুব আনন্দিত হয় যে মনে হয় আমি এখানে একদম এখনই দেখতে পাচ্ছি। আর এই তখনকার যে আড্ডাটা সেটা একদম পাগলের মতো মনে হয় ক্রিসের। আর তিনি কিন্তু এটা সবসময় নিয়ে একদম উৎসাহী থাকেন, সে সবসময় আনন্দিত থাকেন এই সময়টার মধ্যে। আর ক্রিস সবসময় সঠিক কাজ করে, ক্রিস বলতেছে আমি সবসময় সঠিক কাজ করি, মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই, আমার কাছে মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। ক্রিস বললো যেটা যে প্রচার করার কোনো প্রয়োজন নেই। তো মানে আমরা হয়তো মনে করি যে ক্রিস প্রতিদিন লাইভে আসতেছে আমাদেরকে উৎসাহী করার জন্য, উজ্জীবিত করার জন্য, তার লাভের জন্য। না না, না, এরকম কিচ্ছু না। ক্রিস বললেন যে এরকম কোনো কিচ্ছু না, আমি সেটা কোনো প্রয়োজন মনে করি না। আমাদের যারা প্রতিষ্ঠাতারা আছে, আমাদের মানে কেমন যেটা হচ্ছে আদিম পাখিদের যে যে জানাতে দিন যে এখানে আসলে সব কিছু ঘটতেছে, এটা দোল খাচ্ছে, এটা নড়ছে। আর এটা আজ আমি তার কাছে একটা ধর্মগ্রন্থ ছিল, তিনি এইভাবে বললেন, হাতে হাতে করে ধর্মগ্রন্থ হাতে নিয়ে বললেন যে আমি ধর্মগ্রন্থে বিশ্বাস করি। এটাও পড়লাম যে বিশ্বাস আসলে কি জিনিস, যে তুমি জানো যে বিশ্বাস এমন একটি জিনিস যা আমাদের সকলেরই থাকা দরকার, অনেকেরই সেই বিশ্বাস কিন্তু নেই। আর বিশ্বাস হলো এমন কিছুতে বিশ্বাস করা যা তুমি দেখতে পাও না। যখন মানে আহ, এই আসলে আমরা যেই ধর্ম করি না কেন, কিন্তু আমরা কিন্তু বিশ্বাসী, একদম অটল বিশ্বাসী, যেখানে পৃথিবীতে তিনি একটা লজিক নিয়ে আসলেন। যখন পরম প্রভু এই পৃথিবীতে হেঁটেছিলেন, তিনি অনেক অলৌকিক ঘটনা সৃষ্টি করেছিলেন এবং অনেক মানুষ সেই অলৌকিক ঘটনা দেখার পরও বিশ্বাস করেছিল। তিনি এইভাবে বললেন যে যাদের বিশ্বাস করার জন্য এটি দরকার মানে দরকার দেখার, তা মানে এটা প্রয়োজন নেই, যাদের আশীর্বাদ করে তাদের প্রয়োজন আছে। আর এটাই তোমাদের অনেকের কারণ এখন হয়তো তোমার এই বড় ছবিটা দেখতে পাচ্ছ না, অর্থাৎ প্যাসিভ ব্যাক অফিসে মানে যে একটা বড় একটা যে পিকচারটা আসলে কি, যে সেই পিকচারটা তিনি বললেন যে এটা তোমরা এখনো দেখতে পাচ্ছ না। হয়তো হয়তো তুমি এই লোকটির মানে ভালোটা এবং কাজগুলো দেখতে পাচ্ছ না,
আর আমাকে এটা দেখতে হবে না। ক্রিস বললেন যে আমি তোমাকে এটাই বলতে যাচ্ছি যে আমি এটা অনুভব করি, যখন সে আমাকে এরকম শক্তিশালী জিনিসগুলো পাঠায় তখনই এটা আমাকে একেবারে উড়িয়ে দেয়। আর তোমাদের সকলের জন্য মানে তার যে মমতা, অর্থাৎ অ্যাশের যে মমতা, অ্যাশের যে ভালোবাসা আমাদের সাথে আছে, আর তা তোমরা এখনো বুঝতে পারতেছো না যে সে কি করতেছে। তারপরে ওই তার সাথে অ্যাশের সাথে টেক্সট চলছে। তিনি বললেন যে আমি গত রাতে মানে তাকে টেক্সট করেছিলাম, তুমি আসলে কে। মানে পিসের কাছেও এতটা প্রশ্ন হয়ে উঠেছিল যে সেই মানুষটা আসলে কি, মানে অ্যাশ স্যার আসলে কি। তাই তিনি অলরেডি আজকে বলে দিলেন যে তুমি আসলে কে, মানে জানাতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারতেছি না যে অ্যাশ মুখারে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি যখন পৃথিবী জানবে আসল মানুষটা কে। তো যিনি ইন্টারনেটে মানে তুমি যা করছো বা চ্যানেল যা বলবে তা নয়, কারণ তুমি জানো যে তারা সত্য জানে না। মানে যারা এই ভুল জিনিসগুলো প্রচার করতেছে তারা কিন্তু আসলে সত্যটা জানেই না, না জেনেই অনেক কিছু কথা বলতেছে। গিরিশ বললেন যে আমি এখানে তোমাকে এটাই বলতে এসেছি যে আমি সত্যটা জানি। আমি নিশ্চিত যে আপনারা সবাই সত্যটা জানেন তিনি কে, অর্থাৎ অ্যাশ মুখারে কে। কিন্তু তিনি মানে সব সময়, সে সব সময় আশ্বস্ত ক্রিসকে, যে ক্রিস বলেন যে সে সব সময় আমাকে এতটাই আশ্বস্ত করে যে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে, এই জিনিসগুলো এমন ভাবে চলছে যে তুমি বিশ্বাসই করবে না। আর আমার গা তখনই শিউরে ওঠে। ক্রিস বললেন আমি আসলে উত্তেজিত হয়ে পড়ি, কিন্তু সে সব সময় সেই আবেগটাকে মানে এবং এই মানে আমাদের এই একটা বড় পরিবারের প্রতি ভালোবাসার কথাই মনে করে যে তুমি জানো আমাদের সকলেরও একটা ব্যক্তিগত পরিবার আছে। আর আমিও আমার যে কিছু মানে পুরনো বন্ধুর সাথে দেখা করার জন্য এই ছোট্ট যে ভ্রমণটাতে গিয়েছিলাম, আমি সেখানে দেখছিলাম যে নতুন বন্ধুদের সাথে দেখা করার কি আনন্দ, কি একটা উৎসাহ। মানে আমাদের অনপেসিভিয়ান যে পরিবার, মানে আমরা এই একই ছাতার নিচে একটা বড় পরিবার, তারা আমাদের যে এত বড় একটা অংশ। মানে গতকালকে আলোচনা করছিলাম যে আমরা অনপেসিভের মানে অংশ হতে পেরে আসলে কতটা ধন্য, কতটা গর্বিত। তিনি আজকে এই জিনিসটা আবারও একটু নিয়ে আসলেন, যে তিনি বললেন এবারে একটা উদাহরণ দেওয়া যাক যে তুমি তিনি একটা লজিক নিয়ে আসলেন যে দেখো তুমি দাড়ি আর টুপিওয়ালা সেই বড় মানে বাইকার লোকটিকে দেখতে পাচ্ছ, আর আর তার সাথেই আহ একজনকে মানে যিনি ধন্যবাদ জানালেন মানে লাইভে থাকাকালীন। আর এখনই আমরা যেটা কি করব সেটা হচ্ছে আমরা এখন একটু বিচার করি, আসলে একটু নিজেদের বিবেককে কাজে লাগাই যে এটা সত্যি একটা সহজ জিনিস। মানে বিচার করা সবচেয়ে সহজ, আর এটা হচ্ছে সহজ, আর বিবেকটাও সহজ। কাউকে হৃদয় থেকে জানা এবং তার জীবন পরিবর্তন করতে চাওয়া এটি সম্পূর্ণ একটি ভিন্ন। তো আসলে একটা জীবন পরিবর্তন আর হৃদয় থেকে যখন আপনি জানতে পারবেন যে আসলে এই জীবন আর সেই জীবন কিন্তু একটা আলাদা, একটা ভিন্ন একটা খেলা কিন্তু এর মাঝে। কিন্তু কেউ মানে আপনার কাছে সেই বড় এবং মানে মানে এটা ভয়ঙ্কর হবে না, হয়তো এতটা সুন্দরও না হয় যদি, তবে সম্ভবত তারা পৃথিবীর সবচেয়ে বড় মানুষ যারা এই জিনিসটাকে বিলিভ করে, বিশ্বাস করে। প্লিজ বলেন যে আমি তোমাকে বলছি তাদের সাথে নিজেকে পরিচয় করিয়ে দাও, তাদের সাথে দেখা করো। তুমি জানতে পারবে যে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যাদের চিন্তা ভাবনা মানসিকতা সত্যি তোমার মতোই হবে। তারা কেবল একটি উন্নত উন্নত জীবন চায়। ঠিক আছে রিফাত ভাই, এবার যদি একটু বলেন, আমি নেক্সট আবারও ফিরে আসতেছি। দারুণ কিছু বিষয় আছে, আমি তুলে ধরার চেষ্টা করবো। রিফাত স্যার welcome। জাফর ভাই, থ্যাংক ইউ, ওয়াও, সত্যি চমৎকার। আমিও আজকে লাইভটা কিছু অংশ দেখার সৌভাগ্য হয়েছে। আমার খুবই ভালো লেগেছে যে আজকের এই অংশে আমরা মাঝখানে থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট আমরা কিন্তু আমার মা টিচারকে পেয়েছি। এটা খুবই একটা ভালো দিক যে গতকালকেও মাটি স্যারকে আমরা কয়েক মিনিট পেয়েছিলাম, আজকে প্রায় 20 মিনিট মতো মাটি স্যার ছিলেন। 40 মিনিটের প্রোগ্রামে প্রায় 20 মিনিট মানে হাফ অংশ কিন্তু আমাদের মাটি স্যার ছিলেন। তার অনুভূতি, তার ব্যাকআপ, সে যে ভালো হয়ে উঠছে, সুস্থ হয়ে উঠছে, সেই বিষয়টা আজকে গতকালকে চাইতে আজকে তার বডি ল্যাঙ্গুয়েজ চমৎকার আমার কাছে মনে হয়েছে। তাকে অনেকটাই সুস্থ আমার কাছে মনে হয়েছে। গতকালকে শুয়ে থেকে সে প্রোগ্রাম করলেও আজকে কিন্তু সে বসে থেকে প্রোগ্রাম করেছে, এবং সে বলছিল যে এখন আমার কাছে নার্সরা আসা যাওয়া করছে, তারা খেয়াল করছে। তো আজকে মনে হয়েছে স্যার এখনো হাসপাতালে আছেন, হয়তো আশা করি কয়েকদিনের মধ্যে রিকভারি হয়ে যাবে। স্যার আজকে অনেকটাই আমার কাছে ভালো মনে হয়েছে। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে স্যার আজকে মাথায় ক্যাপ
করে যেভাবে কথা বলছিলেন, জাস্ট 30-40 সেকেন্ড স্যার কানেক্ট হতে সময় লাগছিল। তো যখন থেকে হলেন তখন থেকে খুবই উৎসাহিত ছিলেন। এবং আমার কাছে যেটা মনে হয়েছে আজকে, যে মার্টি স্যার এবং ক্রিস জনসন স্যার সত্যি ভিতরে অনেক নিউজ জানে, তাদের ভিতরে যে কথোপকথন কিছু বলতে যেয়ে থেমে যাচ্ছে, মানে এই জিনিসগুলো আজকে আমার অনুভব হয়েছে। আমি জাফর ভাই যেটা বললেন তার আগে আমি একটু বলে ফেলি, সেটা হচ্ছে আজকে গতকালকে সম্ভবত আমাদের এক রেড ফান্ড স্যারের একটু আপডেট, প্রশ্নোত্তর বা আপডেট ছিল, উনি একটু কথা বলছিলেন, সেটা নিয়ে একটু কথা বলি একটু। সেটা হচ্ছে রিইনভেন্ট নিয়ে কথা বলছিলেন আমাদের রেড ফান্ড স্যার, যিনি ইংল্যান্ড থেকে সম্প্রচার করেন। আমাকে ব্যক্তিগতভাবে তার পার্সোনালিটি খুব ভালো লাগে, আমি নিজেও তার ফ্যান অনেক আগে থেকেই। তো রেড ফান্ড স্যারের একটু সংযুক্ত করেই আমরা চলে যাব জাফর ভাই, যেটা ক্রিস জনসন স্যার, মার্টি স্যার এবং এস স্যারের কিছু ইনফরমেশন দিয়েছেন, সেটা আমি একটু ব্যাখ্যা করব। তার আগে আমার কাছে মনে হয়েছে রেড ফান্ডের স্যারের সাথে স্যার যেহেতু চমৎকার একটি ইনফরমেশন দিয়েছেন, সেটা আমি বলি একটু। সেটা হচ্ছে যে এপ্রিল মাসে প্রায় 1.5 বছর পর স্যার কিন্তু আমাদের মাঝে এসেছেন 2025 সালে প্রথম কর্পোরেট ওয়েবিনার নিয়ে। এপ্রিল মাসের 10 তারিখ 2025 সালে, সেদিন স্যার কিন্তু একটা শব্দ ইউজ করেছিলেন, সেটা হচ্ছে রিইনভেন্ট। রিইনভেন্টটা কি, এটা নিয়ে কিন্তু আমাদের রেড ফান্ড স্যার গবেষণা করছিলেন যে আসলে এই বিষয়টা কি, মানে রিইনভেন্ট বলতে কি বোঝায়। এটা নিয়ে কিন্তু সে রিসার্চ করে যে ফলাফলটা উনি পেয়েছেন গুগলে সার্চ দিয়ে, রিইনভেন্ট পুনর্বিন্যাস করা, পুনরাবিষ্কার করা, এই শব্দগুলো আমি নিজেও সার্চ দিয়ে পেয়েছি। আমাদের জন্য এই পুনর্বিন্যাস যে নতুন কনসেপ্ট, নতুন কিছু নিয়ে আসছেন, স্যার বলছিলেন যে আমাদের ও কানেক্টের যে ফিচারগুলো আছে সেটা কিন্তু এখন আমাদের কাছে পুরনো হয়ে গেছে। সেটা 2023 সালে হয়তো ছিল নতুন, কিন্তু এখন আমাদের কাছে সেটা পুরাতন হয়ে গেছে। সেই জন্য এখন এই আজকের 2025 সালে এসে আমাদেরকে যে ধ্যান ধারণা গুলো লালিত করতে হবে, সেটা একটা পুনর্বিন্যাস করতে হবে, নতুন কিছু করতে হবে। সেই ধ্যান ধারণা থাকলে হবে না। তো স্যার এই আলোকে এই শব্দটি ইউজ করেছেন, সেটা হচ্ছে রিইনভেন্ট গুলো কয়েকটা মানে হতে পারে। সেটা হচ্ছে রিব্র্যান্ডিং, নতুন ভাবে এটা ব্র্যান্ডিং করা। আপনারা দেখেছেন অনেক প্রতিষ্ঠান দেখবেন যে তাদের লোগো চেঞ্জ করে ফেলে, তাদের পুরো কাঠামো চেঞ্জ করে ফেলে। এটা অনেকটা হয় যে যখন এমডি বা সিইও চেঞ্জ হয় তখন তারা নতুন করে সাজানোর চেষ্টা করে। কোনো কোম্পানি যদি দীর্ঘদিন ধরে লস করে থাকে বা তাদের ইমেজ নষ্ট হয়ে থাকে বা কোনো দুর্নাম হয়ে থাকে, কোনো কেস কাছারির মধ্যে থেকে থাকে, কোনো লস হয়ে থাকে, কোনো দুর্নাম হয়ে থাকে, সেই ক্ষেত্রে কোম্পানি কি করে, রিব্র্যান্ডিং করে থাকে, নতুন করে আবার শুরু করে, নতুন করে তাদের ব্র্যান্ড চেঞ্জ করে। যে আগে একটা কালার ছিল হলুদ, এখন লাল করলে ভালো হবে। যেমন আমরা দেখেছি সিটি ব্যাংক, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, কয়েক বছর আগে তারা নতুন করে ব্র্যান্ডিং করেছে। ইউসিবিএল ব্যাংক তারা রিব্র্যান্ডিং করেছে। এই ধরনের অনেক প্রতিষ্ঠান কিন্তু রিব্র্যান্ডিং করে নতুন ভাবে সাজানোর চেষ্টা করে। তো এই ব্র্যান্ডিং এর কথা রিইনভেন্ট দ্বারা বোঝায় কোম্পানির মিশনকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে বোঝায়, নতুন ব্যবসায়িক মডেল চালু করার ক্ষেত্রে বোঝায়, একেবারে নতুন ব্যবসা চালু করা বোঝায়। এগুলো সবকিছুই আমাদের কিন্তু হচ্ছে, আমাদের ব্যাকহ্যান্ডে আমাদের অনপ্যাসিভ কিন্তু এই কাজগুলো করছে। এই রিইনভেন্ট দ্বারা যা বোঝাচ্ছে আমাদের রেড স্যার যেটা বোঝালেন, যে এই 4 ধরনের কাজ, রিব্র্যান্ডিং, কোম্পানির নতুন মিশন নতুন করে গড়ে তোলা, নতুন ব্যবসায়িক মডেল চালু করা, একেবারে নতুন ব্যবসা চালু করা, এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে, আমাদের একবার অনপ্যাসিভের সাথে যাচ্ছে, যেটা রিইনভেন্ট কিন্তু কোম্পানি করছে, যেটা আমাদের জন্য ব্যাকহ্যান্ডে কাজ চলছে। এই শব্দটার উপরে ব্যাখ্যা করতে প্রায় সে আধা ঘন্টা আলোচনা করেছেন, সেটা আমরা দেখে নিব। তো এই রিইনভেন্ট দ্বারা কিন্তু আমাদের নতুন কিছুকে বোঝাচ্ছে, যেটা রেড ফান্ড স্যার খুব চমৎকার ভাবেই এই শব্দটার বিশ্লেষণ করেছেন। তো এবার আসা যাক যে আজকে জাফর ভাই যেটা বললেন, আমাদের 7টা থেকে, বাংলাদেশ সময় 7টা থেকে যে প্রোগ্রামটা হয়, প্রতিদিন হয়, রেড ফান্ড এবং ক্রিস জনসন স্যারের যে লাইভটা, সেই লাইভের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নিউ বিগিনিং, বোল্ড মুভস, নতুন শুরু, সাহসী পদক্ষেপ, এর উপরে আজকের টপিকটা ছিল। সেই টপিকটাই যে বিষয়টা আমরা পেয়েছি, আমার কাছে একটা শব্দ চয়ন খুবই ভালো লেগেছে, সেটা জনপ্রাসী তৈরি হচ্ছে ভালোবাসা, সৃজনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে।
এই কথাটা আমি লাইভে শোনাকালীন সময় শব্দটা পেলাম। এই শব্দটা আমার খুবই ভালো লেগেছে। সত্যি তাই, দেখেন আমাদের যদি অনপ্যাসিভ ভালোবাসা দিয়ে না গড়া হতো তাহলে আমরা এতদিন কিন্তু থাকতাম না। আমরা ভালোবাসার মধ্যেই, আমরা ভালোবাসার ভক্ত, ভালোবাসার পাগল, যেখানে ভালোবাসা থাকে সেখানে কিন্তু আমরা থাকি। তো অনপ্যাসিভ সত্যি সৃষ্টি হচ্ছে, সৃজন হচ্ছে, তৈরি হচ্ছে, বানানো হচ্ছে ভালোবাসা দিয়ে। এই যে সৃজনশীলতা, নতুনত্ব দিয়ে আধুনিকায়ন, সৃজনশীলতা আনা হচ্ছে এই কোম্পানির মাঝে। প্রতিনিয়ত আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি। আর সর্বশেষ যে শব্দটা ইউজ করেছিলেন আজকের কি জনসন স্যার, সেটা হচ্ছে ধৈর্য। সবচেয়ে বড় বিষয় আমরা ধৈর্য। এই দীর্ঘ 7 বছর ধরে কোনো কোম্পানির ফাউন্ডাররা ধৈর্য ধরে থাকে, এটা কিন্তু বিরল। এবং 2-4 জন হয়তো হয় আলাদা, কিন্তু এটা 14,27,483 জন ফাউন্ডারই ধৈর্য ধরছে দীর্ঘদিন ধরে। আর এই তিনটার মাধ্যমে সৃজিত হচ্ছে আমাদের কোম্পানি অনপ্যাসিভ, ভালোবাসা, সৃজনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে। আসা যাক, জাফর ভাই যে বিষয়গুলো আজকে বললেন তার মধ্যে আমি একটা জিনিস জাফর ভাই বলেছেন, আমি ওটা শুনেছি আজকে, সেটা হচ্ছে মার্টি স্যার একটা কথা বললেন, খুব চমৎকার ছিল। সেটা হচ্ছে এখন দোল খাওয়ার সময় আসছে, মানে খুব মানে এখন আমরা দোল খাওয়ার দোল তার কারা খায়, এই সময়টা যখন আমি মাটি স্যারের কথা শুনছিলাম তখন আমার খুব ছোট কালের একটা কথা খেয়াল হলো। আমার বাড়ির মাঝখানে একটা আম গাছ আছে। খুব ছোটতে ভাবতাম যে এই গাছের সাথে আমি একটা দোলনা ফিট করব এবং আমি এখানে দোল খাবো। সেই স্বপ্নই থেকে গেছে। আজ পর্যন্ত কিন্তু সেই দোল খাওয়া হয়নি। কারণ হয়নি যে ছোটতে তখন পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম, যখন পড়াশোনা শেষ হলো চাকরিতে ব্যস্ত হয়ে পড়লাম, তারপরে যখন চাকরিতে ব্যবসা হওয়ার পরে সংসার সামলাতে হচ্ছে, আর বড় হয়ে গেলাম, তখন ওই দোল খাওয়ার যে কথাটা সেটা কিন্তু এখন প্রায় ভুলেই গেছিলাম। তো আজকে মাটি স্যার এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো, এবং জাফর ভাই ওই কথাটা বললেন যে এখন দোল খাওয়ার সময়, মানে এই যে দোল খাওয়ার সময়, সত্যি তাই আছে যে অবসরে গেলে আমার বাড়ির সামনে যে আম গাছ আছে সেই আম গাছের নিচে আমি একটা দোলনা ভিট করব এবং দোল খাবো। দোল খাওয়ার কথাটা যদি বলি, অনেক ব্যাখ্যার বিষয়। দোল তারাই খাওয়ার সুযোগ পায় যারা অঢেল সময় পায়, যারা টাইম ফ্রিডম পায়, যারা মানি ফ্রিডম পায়, তারাই কিন্তু এই দোল খাওয়ার সুযোগটা পায়। দোল সবাই খেতে পারে না। আপনারা দেখবেন যে যেসব পরিবারে দেখবেন যে যারা খুবই রিচ ফ্যামিলি, তারাই কিন্তু এই ধরনের বিষয়গুলো বাড়ির ছাদে হোক বা যারা গ্রামের বাড়িতে থাকেন, যেগুলো জমিদার বাড়ি, তারাই দেখবেন যে এইসব দোলনাগুলো ব্যবহার করে। তো এই দোলনার বিষয়টা কিন্তু অনেক কিছুর ব্যাখ্যা করে। সুখী মানুষ ছাড়া কিন্তু সম্ভব না। তো আমরা খুব তাড়াতাড়ি সুখী মানুষ হতে যাচ্ছি। যাদের অঢেল সময় থাকবে, আমাদের মানি ফ্রিডম থাকবে, টাইম ফ্রিডম থাকবে, তারাই কিন্তু এই দোল খাওয়ার বিষয়টা থাকবে। তা আমার কাছে যে ছোটকালের স্বপ্নটার কথা খেয়াল হলো মার্টি স্যারের কথাটা শুনে, যে আমাদের দোল খাওয়ার সময় আসছে। সত্যি তাই, দোল খাওয়ার সময় এখন। তো আমরা এই সময়টা খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি। কি জনসন স্যার যেটা জাফর ভাই বললেন, আমি এটা নোট করেছিলাম। সেটা হচ্ছে কি জনসন বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি অবাক হয়ে যাবে আমাদের সিস্টেমটা দেখে, আমাদের যা সিস্টেমটা আসছে এটা দেখে তুমি অবাক হয়ে যাবে। কথাটা একটু ভালো করে শুনেন। কি জনসন স্যার বলছে আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের যে সিস্টেমটা আছে তুমি এটা দেখে অবাক হয়ে যাবা। এই জিনিসটা কি জনসন আজকে তার লাইভে বলেছেন। এই কথাটা শুনে আমার খুবই ভালো লাগলো। এটা আমি ব্যক্তিগতভাবে নোট করেছি যে আজকে কথাটা বলবো। জাফর ভাই যে বিষয়গুলো আজকে উল্লেখ করলেন সেটা হচ্ছে ঐক্য বজায় রাখতে হবে। আমাদের ভিতরে সবার মধ্যে একটা ঐক্যতা বজায় রাখাটা, এটা বারবারই বলা হচ্ছে। এর আগেও মিটিং এ বলা হয়েছে, গতকালকেও একই বৃত্তে থাকার কথা বলা হয়েছে, আজকেও বলা হয়েছে যে ঐক্য বজায় রাখতে হবে। আমাদের সকল ফাউন্ডারকে একটা পরিবার, একটা ছাতার মধ্যে থাকতে হবে। এই বিষয়টা আজকে উনি উল্লেখ করেছেন। এক হৃদয়, এক ভবিষ্যৎ, একই হৃদয় হতে হবে এবং একটাই আমাদের ভবিষ্যৎটা যেন একই রকমই হয়, সবার যেন জীবন মান একই রকম হয়, আমাদের সকলের দৃষ্টিভঙ্গি একই যেন হয়, আমরা সবাই যেন হিউম্যানিটির কথা নিয়ে ভাবি, আমরা সকলে যেন অ্যাস্টারের ভিশনটাকে লালিত করি, অ্যাস্টারের স্বপ্ন যেন আমাদের স্বপ্ন হয়, এই বিষয়গুলো যেন আমরা ভাবি। এক হৃদয়, এক ভবিষ্যৎ, এই কথাটা যখন আমি নোট করলাম সেই সময় আমার কাছে মনে হয়েছিল যে প্লেটোর সেই সংজ্ঞাটা, প্লেটোর একটা সংজ্ঞা দিয়েছিল, সেটা হচ্ছে প্রেম কাকে বলে। তো এই প্রেম কথাটার সংজ্ঞা দিতে যে প্লেটো একটা সংজ্ঞা দিয়েছিলেন, সেটা হচ্ছে দুটি দেহ একই মন, তাকে বলা হয় প্রেম হলো কি হলো না এটা কিভাবে বুঝতে পারবেন? দুটি দেহের যদি একই মন হয় তাহলে বুঝবেন যে তাদের মধ্যে প্রেম চলছে। যদি দুটি দেহের দুটি মন যদি হয়ে যায়, দুজন যদি দুরকম কথাবার্তা বলে, তাহলে এদের মিলন কোনোদিনই হবে না। যখন দুটি দেহ একই কথা হয়, যে তুমিও এটা খেতে পছন্দ করো, আমিও এটা খেতে পছন্দ করি, তুমি এটা দেখতে পছন্দ করো, আমি তো এটা দেখতে পছন্দ করি, তুমি এই জায়গায়
এই মুভিটা দেখতে পছন্দ করো, আমি তো দেখতে পছন্দ করি। এই ধরনের কথাগুলো দেখবেন দেখবেন যখন প্রেমিক প্রেমিকার মাঝে একই রকম হয়ে যায়, মিলে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়, তখন কিন্তু প্রেম সৃষ্টি হয়। এটাই প্লেটো বলছেন। তো আমাদেরকে এই প্রেম সৃষ্টি হতে হবে, আমাদেরকে একই হৃদয় হতে হবে। আপনি যেই যতই হন 14,27,483 জন দেহ হতে পারে, কিন্তু মন হতে হবে একই। আমাদের ভবিষ্যৎ এক হতে হবে, মন একই হতে হবে। সকল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে আমাদের একই দৃষ্টিভঙ্গিতে আসতে হবে। এমন কথাই এই প্লেটোর কথার সাথে মিলে যায়, যেটা আমি আজকে আমাদের কিস জনসন স্যারের কথা থেকে আমার কাছে মনে হয়েছে। কিস জনসন স্যার বলছেন যে স্যারের সাথে এখন বেশি বেশি যোগাযোগ হচ্ছে, তার সাথে টেস্ট আদান প্রদান হচ্ছে। সেটা হোয়াটসঅ্যাপে হয় না কি হয় এটা আমার ঠিক জানি না, মেবি হোয়াটসঅ্যাপে হয়। তো এটা তার সাথে টেস্ট চালাচালি কথাবার্তা এখন খুব বেশি হচ্ছে, যেহেতু মার্টিন স্যারও অসুস্থ হয়ে আছেন। সেই এই জায়গায় কি জনসন স্যার এই বিষয়গুলো খুব খেয়াল রাখছেন। এবং স্যার যেটা বলেছেন যে আল্লাহর উপর ভরসা রেখে আমরা কাজ করছি, আমাদের প্রতিটা কাজই আল্লাহর উপর ভরসা রেখে করা, এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন। প্রত্যেকটা কাজে আল্লাহ আমাদের বরকত নাজিল করছেন এবং করবেনও। যারা খারাপ পোস্ট করছে তাদের ব্যাপারে কি জনসন স্যার বলেছেন যে তারা খুব খারাপ কাজ করছে, এটা ঠিক না। অনপেসিভ যারা আছে তারা সব ভালো মানুষ, এই জিনিসটা বলেছেন, সত্যি তাই। অনপেসিভিয়ানরা ভালো না হলে এতদিন ধরে কেউ ধৈর্য ধরে থাকতো না। আমার মিথ্যা কথা বলার দরকার নাই। কিস জনসন স্যার বলছেন যে আমি মিথ্যা বলি না, আমার মিথ্যা বলার দরকার নাই। আমরা যে প্রতিদিন লাইভটা করি এটা কাউকে পজিটিভ রাখার জন্য, তো অবশ্যই, কিন্তু মিথ্যা বলে তা কাউকে পজিটিভ রাখা না। আমরা আমাদের সকলকে একই ছাতার নিচে রাখার জন্য, সকলে একই সাথে থাকার জন্য, পজিটিভ থাকার জন্য কোম্পানির ভিতরের তথ্যগুলো যতটুকু আমরা জানি ততটুকুর একটা আভাস দেওয়া, একটা ছায়া তাদের মধ্যে পৌঁছে দেওয়া, যাতে তারা পজিটিভ থাকতে পারে, আসল নিউজ পেতে পারে, বিভ্রান্ত না হয়। সেজন্য আমরা এটা করি, মিথ্যা কথা বলে কাউকে আমরা পজিটিভ করি না। এই জিনিসটা আজকেও কিস জনসন বলেছেন। অনপেসিভের বড় পিকচারটা তোমার দেখতে পাচ্ছ না, তুমি তুমি তখন এটা দেখবে, তখন উড়ে যাবে। এই কথাটা জাফর ভাই আজকে উল্লেখ করলেন কিস জনসন স্যার লাইভ থেকে। সেটা হচ্ছে অনপেসিভের আসল যে পিকচার, এটা আমি একদিন আলাপ করছিলাম যে আমাদের যখন নতুন ইকোসিস্টেম দেখবেন সেটা এত 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 চমৎকার হবে, এত চমকপ্রদ হবে, আপনি হয়তো অনেক কিছু গুগলে সার্চ দিয়ে হয়তো পান, কিন্তু অনপ্যাসিভের ইকোসিস্টেম যখন আসবে দেখবেন যে অনেক কিছু আছে গুগলে সার্চ দিয়ে পান না, কিন্তু অনপ্যাসিভের এখানে পাবেন। আমি এমন কথা বলছিলাম, এমন কিছু সিস্টেমে আসছে যে আপনি এই সিস্টেমটা দেখে আপনার যে টাকা অ্যাপেল করতেন সেই বিষয়টা ভুলে যাবেন। এত চমৎকার একটি কিছু আসছে যেখানে এমন কোনো কিছু নাই যে আপনি পাবেন না, এমনই সিস্টেম পৃথিবীতে নিয়ে আসছে অনপ্যাসিভ। পৃথিবী যখন জানবে যে সত্যটা কি, তখন তাদের ভুল ভাঙবে, তারা অবাক হয়ে যাবে। আসলে এতদিন আমরা কি ভুলের মধ্যে ছিলাম, কাকে সন্দেহ করতাম, কাকে গালি দিতাম, কি ধরনের পোস্ট করতাম, এই জিনিসগুলো সে লজ্জায় মানে মুখ লুকাবে। সবাই নিজের সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ পোস্টগুলো ডিলিট করার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যাবে। নতুন বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল আমাদের কিস জনসন স্যার, সেটা সে গতকাল পরশু ছিলেন, আজকেও আছে, কালকে হয়তো ব্যাক হয়ে যাবে তার বাসায়। সে বলছিলেন যে নতুন ফাউন্ডারদের সাথে যোগাযোগ করার যে মজাটা সেটা খুব ভালোভাবে এনজয় করেছেন। সে এই জিনিসটা বলছিলেন, তাহলে সারা পৃথিবীতে যে এত ফাউন্ডার আছে তাদের ভালো মানুষদের সাথে মিশার যে মজাটা সেটা আমি উপলব্ধি করছি এখন থেকেই। আমি রুহুল কুদ্দুস রিফাত নিজেও আমি যখন ফাউন্ডারদের সাথে মিট করি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। সকল ফাউন্ডারদের মধ্যে মিশার যে মজাটা সেটাও একবার অন্যরকম। এই প্রসঙ্গে একটু বলে রাখি, স্যার কিন্তু বলছিলেন, আমাদের স্যার বলছিলেন যে সকলেই ফ্যামিলির দিকে খেয়াল রাখো, ফ্যামিলিকে ভালোবাসো। এই ফ্যামিলি বলতে যে শুধু যে রক্তের সম্পর্ক তা না, আমরা সকলে অনপ্যাসিভিয়ান একটা ফ্যামিলি, সেদিকেও খেয়াল রাখার ব্যাপারে স্যার বলেছেন। থ্যাংক ইউ জাফর ভাই। থ্যাংক ইউ, অসাধারণ। যখন বিশ্লেষণমূলক কথাগুলো শুনি সত্যি অসাধারণ। তো চলে যাচ্ছি এবারে ক্রিস বললেন যে আসলে অ্যাশ যেটা করছে একদম স্টেপ, যেটা হচ্ছে একদম পাগলামি। সে আমাকে কখনোই নেতিবাচক কিছু পাঠায় না। আমি যদি তাকে একটুও বলি তাহলে তো সে বলছে যে তো এটাই তো চলছে, এটাই তো ঘটছে। তো আসলে তিনি বললেন যে এগিয়ে যাও, ওই জিনিস থেকে একদম দূরে থাকো। তুমি জানো যে আমরা কি করতেছি, আর আমি জানি তোমার বিশ্বাস আছে। তিনি বললেন কখনো কখনো এই মন্দ আমাদের সর্বত্র ছড়িয়ে পড়ে, কিন্তু জয়ী হতে হলে আমাদের কেবল এগিয়ে যেতে হবে এবং ভালো কাজগুলোই করতে হবে। আর এই লোকটা অর্থাৎ এস মুফারে স্যার এটাই করছে। সে কিন্তু একদম নড়াচড়া করছে, যেমনটা আমি বলেছি যে তোমাকে সবকিছু বলতে পারবো না, এই মুহূর্তে সবকিছু বলতে পারবো না, আমি সবকিছু জানি না, কিন্তু আমি তোমাকে এই গ্যারান্টিটা দিচ্ছি যে আমি যতটুকু জানি তুমি অবাক হয়ে যাবে। আমি এই আমি কি এটা শেয়ার করব না? কেন করব না? কারণ হচ্ছে আমি অ্যাশ
মুফারেকে প্রস্তুত থাকাকালীন এটি করার জন্য সম্মান দিতে চাই। অর্থাৎ ক্রিস যেটা জানেন সেটা কারণ বলবে না কেন, যে অ্যাশ যখনই এসে বলবে সেই জিনিসটাই তিনি উপভোগ করতেছেন। আরো এটাই বুঝতে মানে এটাই তিনি যে বুঝতে পারতেছেন না, যেটা হচ্ছে যখন সে এই একটি ওয়েবিনারে আমাদের সামনে কি আসছে, মানে অর্থাৎ যখন আমাদের একটা ওয়েবিনার আসবে আসলে কি নিয়ে আসছে তা বলবে, তার মুখ থেকে যখন শুনতে পাবো সেই কথাটাই হচ্ছে একদম উত্তেজনা। যে দেখতে এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে। ক্রিস বলেন আমার সেই বিশ্বাসটাই আছে। আর এই লোকটার উপর আমার 100% বিশ্বাস আছে। তার এমন কিছু কাজ আছে যা আমাকে মুগ্ধ করেছে, এবং আমি সেই গল্পগুলি শেয়ার করার জন্য অধীর আগ্রহে আমি অপেক্ষা করছি, কিন্তু অপেক্ষা করতে পারতেছি না। আমি সত্যিই পারতেছি না। কিন্তু তুমি যদি এই কোম্পানির কোথাও একটা জায়গায় যদি থাকো, তুমি 1 নম্বর ছেলে নাকি লক্ষ লক্ষ, যেখানে 40 নম্বরে ছেলে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ক্রিস বললেন, কারণ হচ্ছে তুমি এই এত বড় একটা কোম্পানির অংশ, তুমি এমন কিছু দেখতে পাবে যা আমি নিশ্চিত নই। যে যখন আমি বলি যে এই যা ঘটছে তা আসলে সব আমাদেরই জন্য। তো সে কখনোই আমার বা আপনার বা আমার সম্পর্কে ছিল না। অবশ্যই এই মানে ইন্টারনেটে যারা মাঝে মাঝে তাকে এই জিনিস মানে তাকে দেখে, সে এমন কিছু নাই যে সে এমন কিছু যা মানে সে যাই হোক না কেন, সে কিন্তু সবার যত্ন নিতে চায় সবাইকে। মানে সে চায় না যে সে যুদ্ধ পছন্দ করে না, সে ঘৃণা পছন্দ করে না, তিনি দুর্নীতি পছন্দ করে না। তুমি যা জানো যে এটা হচ্ছে, আমরা এটা লক্ষ লক্ষ বার বলে এসেছি যে সে এটাই বলে আসতেছে, আমরা দুর্নীতির সংশোধনকারী হব। আর এটাই তোমরা বিশ্বাস করো। সে এই ব্যাপারে একেবারেই একদম প্রস্তুত। খারাপ কিছু নেই এতে, শুধু শুধু ভালো আর ভালো। তো আসুন আমরা আমাদের প্রজন্ম, অর্থাৎ আমাদের এই বাচ্চাদেরকে এমন কিছু পুষ্টি দিই যা তাদের কেবল শরীরের জন্য নয়, মনের জন্য যেটা প্রয়োজন। আসুন তাদের এই সঠিক পথটা শেখাই। তোমার এই ছোট বাচ্চাটাকে ভালো খারাপ এবং কুৎসিত সম্পর্কে শেখাও। আর তারা যাতে করে এই বয়স বাড়ার সাথে সাথে এটা বুঝতে পারে যে আমাদের এই বাচ্চারা, যেটা হচ্ছে আমাদেরকে যারা বোঝে না যে এটা একটা ভিন্ন একটা প্রজন্ম। মানে আসলে অনপেসিভ মানে 7 জন্মের একটা প্রজন্ম। গত 2-1 দিন আগেও ক্রিস এটা বলেছিলেন। তো তিনি এমন ভাবে বলতেছেন যে আসলে এই জিনিসটা প্রচার করো, বোঝাও, তোমাদের বাচ্চাদেরকেও বোঝাও যে যেখানে ক্রিস নিজেই বলেন যে আমার বাচ্চারা বলে যে জানো, তারা আমার দিকে শুধু তাকিয়ে বলে এইভাবেই বেঁচে আছি যে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যখন আমি এই ঈশ্বরকে প্রথমে রাখি, তখন আমার জীবনের সবকিছুই সমৃদ্ধ হয়। আর এটাই হচ্ছে আল্লাহর প্রতি একদম সত্য। আমি শুধু এটাই বলি, এটাই করো, একটু একটু করে করো। তুমি মানে ঠিকই করতেছো, ঠিক জায়গায় আছো। তো এই জিনিসটা ক্রিস বারবার বলার চেষ্টা করতেছে, শুধু বিশ্বাস করো যে সে শুধু একটু সময় নিচ্ছে, মানে জাস্ট একটু সময় নিচ্ছে এটাকে একটু মানিয়ে নিতে। তো যদি আপনি আসলে যদি যে ধর্মে থাকি না কেন, আমরা যদি আমার সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, যে সৃষ্টিকর্তা একজন বড়, এবং তিনি বিশ্বাসী যে তিনি সবকিছুতেই এই আল্লাহকেই সামনে নিয়ে আসেন, কিছু সময়ের জন্য দায়িত্ব নিতে দিচ্ছেন, যেখানে তার সাথে সবসময় ঈশ্বর বা আল্লাহ পাক আছেন। আর তোমার সেই পদচিহ্নের মানে দিকে। আর ক্রিস বললেন যে আমি সেই পদচিহ্নটাই দেখতে চাই, যেখানে সৃষ্টিকর্তা, আমি যখন যেটা বহন করি, অথবা এখানে আমরা যারা আছি, আমি যখন তোমাকে বহন করি, সে তো সেটাই করতেছে। অর্থাৎ অতএব তোমার জীবনে যাই হোক না কেন, মানে তোমার সাথে কিন্তু এই সৃষ্টিকর্তা আছেন। আমরা কি সব সময় তাকে দেখি না, কিন্তু অনেক মানুষ আছে তাকে দেখতে পায় না। মানুষকে কিন্তু মানে মানুষ কিন্তু অনুভবও করে না। এমন কিছু মানুষ আছে তারা বুঝতেও পারে না, কিন্তু সে তোমার জন্য কাজ করতে। অর্থাৎ অ্যাশ স্যার কিন্তু ঠিকই আমাদের জন্য কাজ করছে, ঠিক অ্যাশ মুফারের মতো। আর অ্যাশ মুফারে হচ্ছে, আর অ্যাশ মুফারের মিশনই তো এটাই। আমি তোমাকে এটাই বলছি, ক্রিস বললেন যে আসলে সর্বত্রই কি অ্যাশ মুফারে স্যার আছেন, কিন্তু সে আমাদের প্রত্যেকের জন্য একটা অসাধারণ কোম্পানি তৈরি করছে, যা যা কি দিয়ে তৈরি, যেটা হচ্ছে ভালোবাসা, সৃজনশীলতা, ধৈর্যের উপর ভিত্তি করে এটা তৈরি। তো এখন একটু হচ্ছে মানে বোঝার বিষয়, আমরা যারা শুনি, যারা বলি, কিন্তু এটাকে নিতে পারতেছি না। তো অবশ্যই যখন এই কথাগুলো শুনবেন, কারণ হচ্ছে আহ এস মুফারে প্রতিনিয়তই কিন্তু কাজ করে যাচ্ছেন সৃষ্টিকর্তা আল্লাহ পাকের উপর বিশ্বাস করে। রিফাত স্যার যদি একটু বলেন, এইটুকু বলার পরে তারপর আমি নেক্সট যাচ্ছি, ক্রিস এবং মার্টির সাথে কি কথা বলেন।
রিফাত ভাই। থ্যাংক ইউ জাফর ভাই। চমৎকার চমৎকার। জয়ী হতে হলে আমাদের এগিয়ে যেতে হবে, এটাই সবচেয়ে বড় বিষয়। আমাদেরকে পিছিয়ে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। আর জন্য আমাদের অবশ্যই ধৈর্য এবং ভালোবাসার সহিত এগিয়ে যেতে হবে, একত্রবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। যেটা বারবারই বলা হচ্ছে, আমাদের মধ্যে ইউনিটি রাখতে হবে, ভুল বোঝাবুঝি করা যাবে না, আমাদের ভিতরে পারস্পরিক বন্ধনটা বজায় রাখতে হবে, কেউ কাউকে যেন দোষারোপ না করি। আমাদের এই ধৈর্যের সময় সর্বশেষ আমাদের একটি যে কোনো বিষয় আমরা যদি সাফল্য পেতে যাই, সাফল্য পাইতে হলে আমাদেরকে অবশ্যই এই ধৈর্যের ধাপটা হচ্ছে সর্বশেষ ধাপ। এই জিনিসটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের কি অগ্রসর হতে হবে। এটা কোনোভাবেই আমাদেরকে বিপদগামী হওয়া যাবে না। আমাদের 4টি ধাপের পরেই কিন্তু আমাদের সফলতা আসে, আর আমরা সফলতা 4 নম্বর ধাপেই আছি। 4টা ধাপ একটু আমি উল্লেখ করে দিই, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, আত্মবিশ্বাস, প্রচেষ্টা এবং ধৈর্যশীলতা। দেন আসে হচ্ছে সফলতা। তো আমরা এই প্রচেষ্টা আমাদের হয়ে গেছে, ধৈর্যের সর্বশেষ পর্যায়ে আমরা আছি। এই ধৈর্যের পরেই আমাদের সফলতা আসতে যাচ্ছে, যেটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ দেখবো। এই বিষয়টা আজকে বলা হয়েছে, আর তাই বলা হচ্ছে জয় হতে হলে আমাদের এগিয়ে যেতে হবে। আমি সব জানি না, কিন্তু যা জানি তা তোমরা জেনে অবাক হবা। কে জনসন স্যার এই কথাটা উল্লেখ করলেন যে আমি সব যে জানি এটা আমি বলবো না, কিন্তু যা জানি, যতটুকু জানি, সেটা 1% 2% যাই হোক, যেটা আমি জানি সেটা যদি তোমরা জানো, তোমরা অবাক হয়ে যাবা, বিস্মিত হয়ে যাবা, নিজেকে অনন্য মাত্রায় তুমি নিয়ে যেতে পারবা। তুমি যখন জানবা তখন এটাকে তুমি বিশ্বাস করতে পারবা না যে কোন জায়গায় আমি আছি, কোন লেভেলে আমার আমার অবস্থান হয়েছে। এই জিনিসটা তুমি জেনে অবাক হয়ে যাবা। স্যার এই আমার আমার কোম্পানির কি অবস্থায় আছে, কোম্পানি কোন পর্যায়ে কাজ করছে, এটা জানানোর সর্বোচ্চ অধিকারী কে? কোম্পানির যে ক্রিয়েটর, কোম্পানির যে সিইও, কোম্পানির যে মেন মালিক, তারই তো এসে বলা উচিত। যদি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি কোনো কিছু চমৎকার কিছু হয়, সেই নিউজটাকে একজন সাধারণ যদি পুলিশ দেখে, সাধারণ জনগণ দেখে, এই জিনিসটা কি তারা প্রকাশ করে, ফলো করে সারা পৃথিবীর মাঝে? রাষ্ট্রপ্রধান এখন যদি বাংলাদেশে কোনো কিছু চমৎকার কিছু হয়, দেখা গেল যে আমাদের এখানে স্বর্ণের খনি পাওয়া গেছে, এই নিউজটা যদি সাধারণ মানুষ দেয়, বেশি ফলো হবে, নাকি ডক্টর ইউনূস যদি দেয় সেটা বেশি ফলো হবে? এটা বোঝার চেষ্টা করতে হবে। এটা যদি সাধারণ মানুষ বলে, সেটা কিন্তু সারা পৃথিবীতে ফলো কম হবে। কিন্তু আমাদের দেশে একটা স্বর্ণের খনি পাওয়া গেছে, যেটা আগামী 500 বছর এই দেশকে উন্নত করবে, এই কথাটা যদি প্রকাশ হয়, আমি যদি বলি আমার এলাকা যদি পাওয়া যায়, এই কথাটা আমি বললে বেশি ফলো হবে, নাকি এটা যদি ডক্টর ইউনূস বলে সেটা আরো বেশি ভালো হবে? তো এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করতে হবে। যদি আমাদের কোম্পানির কি হচ্ছে ব্যাকহ্যান্ডে, এই কথাটা আমাদের কি জন স্যার, মার্টি স্যার বলার চাইতে আমাদের অ্যাস স্যার যিনি তৈরি করছেন, এটাকে সুন্দর করে ব্যাখ্যা করে আসল নিউজটা কিন্তু অ্যাস স্যার বলারই অধিকার রাখেন, এবং তিনি কিন্তু এর সর্বশেষ আপডেটটাই দিবেন। সেটা আমাদের কি জন স্যার বলছিলেন যে অ্যাস স্যার এসেই এই বিষয়ে জানাবেন আমাদের ব্যাকহ্যান্ডে কি হচ্ছে। অ্যাস স্যার যুদ্ধ এবং দুর্নীতিকে ঘৃণা করে, এটা আমরা সবাই ঘৃণা করি, অবশ্যই আমাদেরকে ঘৃণা করতে হবে। নিজেদের মধ্য থেকে এই যুদ্ধ বিগ্রহ, এই ধরনের মন মানসিকতা ত্যাগ করতে হবে, দুর্নীতিকে রোধ করতে হবে, দুর্নীতিকে আমরা কোনো সময় আশ্রয় দিব না, এই ধরনের বাজে মানুষদের সাথেও আমরা মিশবো না, এই কথা এই দুর্নীতি কে আমরা আশ্রয় দিব না, এটা থেকে আমরা সবসময় দূরে থাকবো। অনপ্যাসিভ 7 প্রজন্মের কোম্পানি, এটা আমরা বারবার শুনে আসছি যে অ্যাসটা যেটা বানাচ্ছে সেটা 400 বছরের কোম্পানি। তো এটা যদি আপনি হিসাব করেন যে একটা মানুষের যে 72 বছর যদি গড় আয়ু হয়, তাহলে কিন্তু আমাদের এটা 7 প্রজন্মের মানে হচ্ছে প্রায় হচ্ছে 400 বছর। 400 বছরের কোম্পানি কিন্তু আমাদের এই কোম্পানি, যেটা 7 প্রজন্ম ধরে এটা আমাদের চলমান থাকবে। তার মানে আমার এখন থেকে আমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এভাবে আমরা 7 পুরুষ পর্যন্ত নিয়ে যেতে পারবো এই অনপ্যাসিভ কোম্পানি। এটাই বলা হচ্ছে যে 400 বছরের মধ্যে এই ধরনের প্রযুক্তি আর আসবে না, যেটা আমাদের এই কোম্পানির প্রযুক্তিকে হার মানাবে। আগামী 400 বছর বিট করবে, 400 বছর সারা পৃথিবীকে শাসন করবে আমাদের এই প্রযুক্তি। এমন একটি কোম্পানির সাথে আমরা আছি, এটা ভাবতেই তো অবাক লাগে। থ্যাংক ইউ। তারপর ভালোবাসা, সৃজনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে আমাদের এই কোম্পানি তৈরি হচ্ছে, যেটা আমি প্রথমে আলোচনা করেছি, জাফর ভাই এটাও রিপিট করলেন, যে সত্যিই ভালোবাসা, সৃজনশীলতা এবং ধৈর্যের মাধ্যমে আমাদের কোম্পানি তৈরি হচ্ছে। ধৈর্যটা হচ্ছে আমাদের সর্বশেষ ধাপ, সফলতা আমাদের এখানেই। থ্যাংক ইউ জাফর ভাই।
থ্যাংক ইউ সো মাচ রিফাত স্যার। এবার আসি ক্রিস মার্টির সাথে কি কথা হলো। আমরা সবাই জানি ক্রিস অসুস্থ ছিলেন, এখনো হসপিটালে, কিন্তু সে অনেকটাই সুস্থ। ক্রিস এই জন্যই এক্সাইটেড যে তার জুটিকে ফিরে পেয়েছে। আজকে অনেকক্ষণ তাদের সাথে কথা হয়েছে, কমসে কম 20 মিনিট। তাহলে ক্রিস মার্টি আজকে এতদিন পরে আসলে এসে কি বললেন? মার্টি এসেই একটা কথা স্পষ্ট করে বললেন, যেটা হচ্ছে সাহসী পদক্ষেপ আমাদের কাজের পদ্ধতিতে একটা বিপ্লব আনছে, আর এটাকে অবশ্যই বিশ্বাস করো বন্ধু। তো তিনি এসে এটা বললেন, যেটা হচ্ছে একটা সত্যি গুরুত্বপূর্ণ জিনিস আছে, এবং আমরা আমাদের এই জীবন কোনো পাগলাটে কারণ নয়, কারণ অনপ্যাসিভ একটা জীবন, এটা হচ্ছে আলাদা জীবন। আর এই কোম্পানি জীবন, এই কোম্পানিটা হচ্ছে তার জীবনের প্রায় চায়ের টুকরোর মতোই কিন্তু কেটে গেছে। মানে যতটা সময় তিনি 2018 সাল থেকে দিয়েছেন, এই সময়টাকে তিনি এইভাবে বললেন যে এই কোম্পানির মানে যতটা সময় দিয়েছে, মানে প্রায় চায়ের টুকরোর মতোই এটা সময়টা কেটে গেছে। আমাকে এই জিনিসটাকে নিতে আসলে আমাদেরকে অবশ্যই এটাকে নিতে হবে, এবং এই যারা আছে মানে আমাদের এই অনপ্যাসিভ পরিবারে যারা আছে সবাইকে এটা ধরে রাখতে হবে। এবং মার্টিন তখনই বললেন যে একটি বিশ্ব যেটা হচ্ছে এই বিশ্বব্যাপী, মানে এটা বিশ্বব্যাপী হতে চলেছে, এবং যেখানে ভার্চুয়াল ভাবে এটি মানে আমরা করতে পারতেছি। আসলে এই যে দেখা করাটা, তারপর সবার সাথে যে একটা কমিউনিকেশন প্রত্যেকের সাথে ভার্চুয়াল ভাবে, এটা তার কাছে দারুণ লাগে। আর এটা আমাকে আসলে অবাক করে উড়িয়ে দেয়। মানে এটা মার্টি বললেন, তো একটা আশীর্বাদ, এটাই হচ্ছে আমাদের জীবনের একটা বড় আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। আর তিনি তারপরে বললেন যে আমার মনে হয় আমাদের জীবন আসলে বদলে যাওয়ার মতো কিছু আছে। আর আমি শুধু জীবন বদলে দেওয়ার কথা বলছি না, আমি বলছি যেখানে লক্ষ লক্ষ মানুষের মানে মানুষের মতো, মানে যেখানে আমরা এখানে বসে আছি, যেখানে শুধু একটা জীবন নয়, একসাথে লক্ষ লক্ষ মানুষের জীবন কিন্তু এখানে বসে আছে, যেখানে প্রতিদিন আরো বেশি করে আমরা বিশ্বাস করি যে এটা আরো শক্তিশালী হয়ে উঠতেছে। আর এটা স্বীকার করা শুধু মজার নয়, কিন্তু এই ঘটনাটা হচ্ছে এমনই যে ক্রিস মার্টিকে তখনই বললো যে আমি তোমাকে জানাতে চাই যে তুমি আমাদের সকলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছি, তুমি আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে যেমন আমরা সবাই, শুধু ক্রিসকে উদাহরণ দিয়ে বললেন যে এখানে আমরা সবাই মানে আমরা যে কতটা সবাই সবার একে অপরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু মার্টি কি বললেন যে মার্টি বললেন যে হৃদয়ে সেই বিশেষ স্থান পেয়েছে। ক্রিস মার্টিকে এটা বললেন যে আসলে তুমি আমাদের সেই হৃদয়ের একজন বিশেষ স্থান পেয়েছো, যেখানে মানুষকে সাহায্য করার মাধ্যমে আমাদের সকলেরই এটাই করাই একদম উচিত, কারণ আমরা একটি পরিবার। আর আমি কথা বলছিলাম অ্যাশ মুফারের পরিবার, আর কতটাই অ্যাশ মুফারে স্যারের পরিবারটা তাইলে আরো কত গুরুত্বপূর্ণ। তিনি এটাই বলে বিশ্বাস করেন যে আমাদের রক্তের বংশধর মানে নাও হতে পারে, তবে প্রত্যেকের সাথে এই শ্রদ্ধার সাথে আচরণ করতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে। এই কোম্পানির মূল কথাটাই হচ্ছে এটা। রিফাত ভাই যদি এবার 2 মিনিট বলেন। চমৎকার চমৎকার জাফর ভাই। আমি এই অংশটা শুনছিলাম যখন মার্টি স্যার আসলেন, তারপর পরেই স্যার খুব চমৎকার ভাবেই ক্রিস জনসন স্যারের সাথে কথোপকথন চলছিল। তার ফাঁকে যে কথাগুলো বললেন যে সত্যি তাই। আমাদের মার্টি স্যার বলছেন যে চায়ের টুকরোর মতো আমাদের সময়টা কেটে গেছে। মানে এই বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমরা যখন চা বিরতি দিই, আমরা যারা যে 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে সময় কাটাই, তার মধ্যে আমরা একটু বলি যে একটু আসছি বস বা স্যার বা ম্যানেজার বা আপনার ঊর্ধ্বতন যিনি থাকেন লাইন ম্যানেজার, আপনার বসকে বলেন যে আমি একটু আসছি বস চা খেয়ে। মানে কি যে আপনার অল্প সময়, মানে 5 থেকে 10 মিনিটের সময় একটা বিরতি আপনার, এটা কিন্তু অনেক কম সময়। মানে আপনি যেখানে 10 ঘন্টা ডিউটি করেন, সেখানে আপনি মাত্র 5 মিনিট 10 মিনিটের জন্য যে চায়ের বিরতিতে যাচ্ছেন, এই বিরতির অল্প সময়, মানে জাস্ট মার্টি স্যার বলছে যে আমরা চা খাওয়ার জন্য যে সময়টা কাটাই, সেই সময়টা যেন আমরা খুব অল্প সময় কাটিয়েছি এই 7 বছরে, সেটা আমাদের এটা চা খাওয়ার সময়ের মতো করেই পার হয়ে গেছে। এই জিনিসটা স্যার বললেন যে আমাদের খুব বেশি আমাদের বেগ পেতে হয়নি, কিন্তু সফলতা যখন পাবো তাহলে দীর্ঘদিন আমরা এটা উপভোগ করব। সেটা চা খাওয়ার মতো হবে না, এটা দীর্ঘ সময় হবে। বিষয়টা এভাবে বুঝে নেন যে আপনি 10 ঘন্টার ডিউটিতে চা খাওয়ার সময় যদি আপনার 10 মিনিট হয়, বাকি সময়টা কিন্তু আপনার এনজয় বা আনন্দের সময় কাটবে। তাহলে এই বিষয়টা ওইভাবে আমি
বোধ করেছি। কি জনসন স্যার বললেন যে আমি অনেকের সাথে যোগাযোগ বৃদ্ধি করছি, আমার ফ্রেন্ডের বাসায় এসেছি, অনেকের সাথে যারা নতুন ফ্রেন্ড তাদের সাথে আমি দেখা করতে এসেছি এবং তারা ফাউন্ডার, তাদের সাথে সে দেখা করে সে খুব মজা করছে, খুব ভালো লাগছে, সে কিভাবে লাইফটাকে এনজয় করে সেই জিনিসটা সে গতকালকে প্রকাশ করেছে, আজকেও মাটির সাথে প্রকাশ করলেন এবং তিনি বললেন যে এর যোগাযোগ বৃদ্ধি করাটা তাকে খুব আবেগ ঘন করে তোলে, খুবই এক্সাইটেড মোড়ে সে আছে এবং সেই যোগাযোগ বৃদ্ধিটা, নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ করাটা, এটা কিন্তু তার খুবই ভালো লাগে। আমাদের জীবন বদলানোর জন্য কাজ চলছে, আমাদের ব্যাকহ্যান্ডে যে কাজ চলছে সেই কাজটা হচ্ছে আমাদের জীবন বদলানোর জন্য কাজ চলছে। আমাদের যে প্রোডাক্টগুলো আসছে, যেটা আমাদের ফার বেটার, 300 গুণ বেশি ভালো, সেই প্রোডাক্টগুলো আমাদের জীবন মান উন্নয়নের জন্য তৈরি হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি আমরা পেতে যাচ্ছি। মার্টি স্যারকে উল্লেখ করে কিজন স্যার বললেন যে তুমি আমাদের কাছে খুবই অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমরাও জানি যে মার্টি স্যার কিন্তু আমাদের এস স্যারের পরে যদি আমরা কাউকে সিনিয়র পার্সন ধরি বা কাউকে গুরুত্ব দেওয়া হয়, সেটা এস স্যার কিন্তু মার্টি স্যারকে দেন। মার্টি স্যার তার সবসময় খোঁজ খবর নেন, সেই অসুস্থ হওয়াতে এস স্যারও অনেক ব্যথিত, যেটা আমরাও নিজেরাও ব্যথিত, সারা পৃথিবী থেকে তার জন্য দোয়া হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সকলের দোয়ার বরকতে মার্টি স্যার ফিরে আসছেন, ভালো হচ্ছেন, তার আরোগ্য খুব তাড়াতাড়ি তার বাসায় ফিরে যাক, আমরা সবাই তার জন্য দোয়া করছি। মার্টি স্যারও সবাই বললেন যে এমন হৃদয়ের মানুষ সবারই হওয়া উচিত। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সবার প্রতি, যে সত্যি সে চিরকৃতজ্ঞ যারা আমাদের সাথে আছেন, আমার জন্য দোয়া করেছেন, সারা পৃথিবী থেকে আমার জন্য প্রে করেছেন, আমার জন্য প্রে পাঠিয়েছেন। এই বিষয়গুলো মার্টি আজকে খুব অবলীলায় প্রকাশ করেছেন কি জনসন স্যারের সাথে। এই 20 মিনিট খুব চমৎকার সেশন গেছে আমার কাছে মনে হয়েছে। থ্যাংক ইউ জাফর ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। তো এবারে ক্রিস মার্টির কথা শেষে ক্রিস আবার কি বললেন? ক্রিস বললেন যে আমরা সবাই উই আর অল, যে মানে অ্যাশ মুফারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে তোমাদেরকে একদম সবাইকে উড়িয়ে দেওয়ার মতো। আর আমি এটুকুই বলতে পারি, কারণ অ্যাশ মানে ক্রিস, অর্থাৎ ক্রিস অনেক কিছু জানে যা এই মুহূর্তে বলতে পারতেছে না, তোমাকে বলতে পারতেছি না যে কি হচ্ছে। ক্রিস এতটাই এক্সাইটেড ভাবে বলতেছেন যে তোমাকে বলতে পারতেছি না যে কি হচ্ছে, আমি শুধু জানি যে এটা চলছে, অ্যাশ মুফার এটা করছে, সে এটা থামাচ্ছে না, কোনোভাবেই থামাচ্ছে না। আমি জানি, এটাই জানি যে আমি এটা বলতে যাচ্ছি, তুমি যা ভাবছো তা আসলে যা আছে তার 1 দশমাংশ থেকে 1%। গতকালকেও তিনি বলছেন যে আমরা যতটা জানি এর পর্যন্ত, যতটা নলেজ নিতে পারছি নন প্যাসিভ সম্পর্কে, সেটা হচ্ছে অনলি 1%। তো আজকে আসলে বুঝুন যে জিনিসটা কিভাবে তৈরি করা হচ্ছে। আর এটা হচ্ছে একেবারে, যেটা তোমরা জানো, একদম সর্বনিম্ন আরো জানো, কিন্তু এটা আরো বড়। তোমার বিশ্বাস আছে, তাহলে তোমার এই বিশ্বাসটা রাখতে হবে। অবশ্যই তুমি একটু হাঁটাহাঁটি করো, তোমার শরীরটাকে ব্যায়াম করো, তুমি এটাকে জানার জন্য তোমার ক্রিয়েটিভিটি একটু বাড়াও। আমাদের কাছে আর সময় নেই, তোমাকে এটা বলার আর কোনো সময় নেই, কারণ কারো কাছে এই তোমার মানে যে দায়িত্বটা কে নিবে তখন এই জিনিসগুলো জানার জন্য? আমাদের কাছে কিছুই ঋণী নয়। ওখানে আসলে তিনি আরেকটা লজিক নিয়ে আসলেন, যেটা আমারও খুব ভালো লাগছে। ওখানে কোনো টাকা নেই, যদি কমিশন না আসে। জিনিস একটু বুঝবেন যে এখানে আমরা কিন্তু মানে এখানে কোনো কিছু ঋণী নেই, যেখানে বললেন যে এখানে কোনো টাকা নেই যদি কমিশন না আসে। এবং ও কানেক্ট, এই যে ও কানেক্টের কথা বললেন, যে যদি ও কানেক্ট চালু থাকে, যদি ও কানেক্টটা চালু থাকে, তুমি তোমার পাওনা, যা পাওনা আছে সব কিছু দেখতে পাচ্ছ, সব ওখানেই আছে, সবকিছু ওখানেই আছে। আমি এটাই বিশ্বাস করি যে দিনটি আসবে খুব তাড়াতাড়ি। এটা হচ্ছে ক্রিসের মতামত জানালেন, যেটা হচ্ছে আজকে তিনি একদম প্রকাশ করে দিলেন, যেখানে মানে মানে ও কানেক্টের ভিতরে যেখানে সবকিছু আছে, তুমি সময় হলে সবকিছু দেখতে পাবে। আর সেখানে আমরাও এক্সাইটেড। তো অতএব বন্ধুরা, আসলে যে কথাগুলো শুনছি, তো এই আমাদের প্রতিদিনের প্রার্থনা, যে আমরা স্যারের জন্য, আমাদের পরিবারের জন্য, আমাদের 14 লক্ষ প্লাস ফাউন্ডারদের জন্য যে প্রার্থনাটা করছি, অবশ্যই সেই জিনিসটাকে জাস্ট একটু উপলব্ধি করো। আর এটা একটা অলৌকিক ঘটনা হবে, যা ঘটছে সেটা একদম অলৌকিক ঘটনা হবে, কারণ এই বিজনেসটাই হচ্ছে একদম অলৌকিক। যেটার সাথে জড়িত থাকি, তাহলে ভালো দিকেই কিন্তু আমরা যাচ্ছি। তো এই কথাগুলো যখন বলে, আসলে আমি প্রতিদিন এই কথাগুলো শুনে এতটাই আনন্দিত হই, যার জন্য আরো জানার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সকলকেই। প্রতিদিনের আপডেটের সাথে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ এমএসটি শেলি আক্তার নাম। থ্যাংক ইউ জাফর ভাই, চমৎকার।